এর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আওয়ামী লীগের ছাঁচ দেখছেন আনু মোহাম্মদ সাহেব বলেছেন। আবার ওখানে যে ঘটনাগুলো ঘটেছে, তিনজন, আমরা পত্রিকান্তরে যেটি জেনেছি, তিনজন মারা গেছেন, সেনাবাহিনীর সদস্যরা আহত হয়েছেন, ওখানকার খাগড়াছড়ির ওখানকার স্থানীয়রা আহত হয়েছেন। একটা মেয়ে চিয়া প্রু মার্মা শিক্ষার্থী, তার দুঃখের কথা হচ্ছে এইভাবে সে ব্যক্ত করেছে, এক কাপড়ে বের হয়েছিলাম, এখনো সেইভাবে আছি, পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে চিয়াপ্রু মারমা। এই ধরনের ঘটনা ঘটছে। জনাব সাইফুল আমিন, আপনাকে শুরুতে আমি যে বিষয়টি বলতে চাই, আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন, দর্শক মন্ডলী আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর সাইফুল ভাই, আপনার কাছে যেটা মাঝে মধ্যেই আমরা দেখি যে আমাদের পাহাড় উত্তপ্ত হয়, যেই সরকারি ক্ষমতায় থাকে সেই সরকারই বলে অন্য একটা দেশ এটা অস্থিতিশীল করার চেষ্টা করছে বা অন্য একটা পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে এই পরিস্থিতি। আবার কেউ বলছেন, যেমন আমাদের বিখ্যাত হান্নান মাসুদ, তিনি বলছেন ধর্ষণের ঘটনা ভুয়া, এখন আবার তিনি ক্ষমা চাচ্ছেন। হ্যাঁ, আসলে প্রকৃতি এটাকে নানানভাবে কালার করা হয়। কি ঘটছে, কি হওয়া উচিত সেখানে, আপনি একটু যদি বলেন। অনেক ধন্যবাদ। দফায় দফায় এক বছরের মধ্যে আপনি দুইটা ঘটনা ঘটলো। প্রথম ঘটনাটা মজার ব্যাপার, দেখেন যত কিছু কাকে ব্লেম করছে সেটা ব্যাখ্যা পরে আসে, কিন্তু ঘটনাটা আপনি দেখেন সেপ্টেম্বর 18 আপনার যদি 2024-এ, সেটা কখন ঘটছিল জানেন? এটা মব, ইউনুসের আমদানিকৃত মবের মাধ্যমে স্টার্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা মনে আছে আপনার মামুন নামে এক ছেলেকে ফলো হয়েছে যে সে মোটরসাইকেল চোর, সো তাকে পিঠে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে? তখন বাঙালিরা অভিযোগ করলো যে এটা পাহাড়িরা মারছে, কিন্তু পাহাড়িরা কিন্তু অস্বীকার করছে যে তারা এটা সবাই মিলেই, সে চোর, তার রেকর্ড হলো চোর, চোর হিসেবে সবাই মিলে এটা করছে বাজারের মধ্যে। কিন্তু বাঙালিরা এটা কি করলো, এটা হলো ধরেন এটা ঘুরছিল হলো কোথায়, খাগড়াছড়িরই নোয়াপাড়া বা এরকম কোনো একটা এলাকায়, সেখান থেকে দিঘিনালাতে যায় এটা বিস্ফোরণটা ঘটে, যে বাঙালিরা খেপে গেল, না এটা পাহাড়িরা ঘটেছে। সেই পাহাড়িদের উপরে হামলার ওখানে কিন্তু 4 জন মারা গেছে পাহাড়ি। আমি যদি আপনাকে নামগুলো বলতে পারি, তখন কাজে এই যে আমরা ভুলে যাই যে ইউনুসের মব কিন্তু দিয়া স্টার্ট হয়েছে, মব ওখানে মব এক্সপোর্ট হয়ে একটা ঘটনা ঘটছে, সেখানে পাহাড়িদেরকে ব্লেম করা হয়েছে, ব্লেম করে পাহাড়িদের বিরুদ্ধে দিঘিনালায় বাঙালিরা বিক্ষোভ করছে, বিক্ষোভের মধ্যে পাহাড়িরা ওই যে দিঘিনালা পানছড়ি রাস্তা আটকায় দিছে, তাদের 4 জন ওখানে নিহত হয়েছিল গুলিতে, 4। কার গুলিতে এটা কিন্তু কেউ কখনো বল না, আমরা কখনো সরাসরি বলি না আমাদের সেনাবাহিনীর গুলিতে মারা গেছে, বলি না। তারপর আরো 2 জন, কিন্তু এগুলো সামনে আসে না এবং এগুলো আমরা ভুলে যাই, খালি আমরা অন্যকে দোষারোপের দিকে যাই, নিজেরা কি করতেছি সেটা কিন্তু আমরা জানি না। দেখেন আপনি যে ঘটনা সেপ্টেম্বর 18-এর 2004-এ ঘটছে, সেই ঘটনায় কিন্তু আপনি সেপ্টেম্বর 23-তে আসা আবার সে পাহাড়ি বাঙালি, এখানে ঘটনা আসলো কি, পাহাড়িরা প্রোটেস্ট করলো। এক বছর পরেই তো ওই 24শে সেপ্টেম্বর 25শে সেপ্টেম্বর, একটা হলো 18 তারিখ, একটা 23 তারিখ, এক বছর পরে এখানে পাহাড়িরা অভিযোগ আনে যে তাদের একটা শিশুকে, 8ম শ্রেণীর ছাত্রী একটা শিশু প্রাইভেট পড়ে বাড়িতে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে বাঙালিরা রেপ করছে, সেই অভিযোগ করে তারা বিক্ষোভ করছে। এখন বিক্ষোভটা দমন করা বা বিক্ষোভটাকে নর্মালাইজ করা, তাদের বিক্ষোভের সাথে কগনিয়েন্সে নিয়ে অপরাধী ধরা, সেটা ধরতে সিগনাল এলাকাতে এটা হচ্ছে, ধরতে দেরি করছে, দেরি করার পর পাহাড়িরা খেপে গেছে। এখন পাহাড়িরা যখন খেপে, আপনি নিশ্চয়ই জানেন সে পাহাড়ে বাংলাদেশের পক্ষ থেকে পাহাড়িরা কখনোই সন্তুষ্ট না বাংলাদেশের সরকারের কাজকর্মে, সেনাবাহিনীর কাজকর্মে, বাঙালিদের কাজকর্মে, এটা কখনো সন্তুষ্ট না। তো তারা যখন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেছে, এখানে সেনাবাহিনী গড়িমসি করছিল বা সেখানকার প্রশাসন গড়িমসি করছে, গড়িমসি করার পরে এটা দাও দাও করে যে, কিন্তু ঘটনা হলো যে ওরা না হলে আপনার সাথে মারামারি কাটাকাটি করবে, কিন্তু আপনি এখন আবার ব্লেম করতেছেন যে গুলিবিদ্ধ হয়ে যে মারা গেছে এটা অন্য কেউ গুলি করতেছে। আপনি আর্মির একটা প্রেস রিলিজ আছে, সেই প্রেস রিলিজের না আর্মি বলতেছে পাশের একটা পাহাড় থেকে, যখন দুই পক্ষের মধ্যে মারামারি হচ্ছিল, পাশের এক পাহাড় থেকে অটোমেটিক গান দিয়ে সন্ত্রাসীরা গুলি করে, এটা পিসিবির লোকেরা গুলি করে এটা করছে। কারণ পিসিবি নেতা যে কি আয়ুক চাকমা নাকি নাম, সে এটা আহ্বান জানিয়েছিল, এই অবরোধটা আহ্বান জানিয়েছে। সো তাকে দায়ী করে দেওয়া হলো যে ওর সঙ্গপাঙ্গ সন্ত্রাসীরা এই গুলি করছে। পাহাড়ি এবং বাঙালিরা যখন মারামারি করতে ব্যস্ত, তখন ওরা গুলি করাতে এরা মারা গেছে। আপনি বলেন তো তাহলে একটা বাঙালি মরলো না কেন? আপনি কোশ্চেন আসে না যে পাহাড়িরা পাহাড়িদেরকে গুলি করে মারলো? এটা তো ভাইটাল প্রশ্ন। এটা তো আপনি তো, তারা তো ইনডিসক্রিমিনেট গুলি করছে, আমাদের সেনাবাহিনীর কথা বলছে, তো ইনডিসক্রিমিনেট গুলি করলে ওখানে তো 2 পক্ষ মারামারি করছে, তো 2 পক্ষের মধ্যে একটা বাঙালিও আহত হবে না, একটা গুলি খাবে না? না, সেটা নাই। আরো যদি আপনি দেখেন যে পাহাড়িদের মধ্যে যে ক্ষোভটা তৈরি করেছে, সেটা হলো
আপনি বলতেছেন দুই পক্ষ মারামারি করেছে, আগুন জ্বালাইছে, এই করছে সেই করছে, কিন্তু আপনি ধরেন বিবিসি রিপোর্ট দেখেন, ধরেন আপনি বিবিসি আমাদের পত্রিকাগুলো রিপোর্ট দেখেন, আপনি কি দেখাতে পারছেন যে পাহাড়িরা তাদের বাঙালিদের কোনো ঘর বাড়ি জ্বালাইছে? না, পাহাড়িদের ঘর বাড়ি জ্বালানো গেছে। তাহলে পাহাড়িরা কি নিজেদের ঘর বাড়ি জ্বালানো গেছে? আপনি যে মেয়েটির কথা বললেন, সেই মেয়েটি, তারা যখন বাইরে গোলাগুলি হচ্ছে তখন সেই মেয়েটা ভিতরে ছিল, তারা মানে মা বাবা সহ সবাই ভেতরে ছিল। যখন গুলিকে একটু ইয়ে হয়েছে, তারা এখান থেকে পালায় জঙ্গলে চলে গেছে যাতে সেফ হওয়ার জন্য। সে ফিরে এসে দেখে তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে ফিরে এসে দেখে পুরো এলাকার লোকালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওখানে শুধু পাহাড়িরা থাকে, ওখানে বাঙালিরা থাকে না। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যে এতগুলি লোক মারা গেল, এই লোকগুলি যে মারা গেল এরা সব পাহাড়ি লোক। আচ্ছা, এখন তো কেউ স্বীকার করছে না, এটি আপনি যেটা বললেন, কেউ তো স্বীকার করছে না কার গুলিতে মারা গেছে। এবং পাহাড়িদের বাড়িঘর জ্বলবে, বাঙালিদের বাড়িঘর তো জ্বল না। তখন আমি দেখলাম যে প্রশাসনের সহায়তায় একজন একটা ইন্টারভিউ দিচ্ছে, একজন পাহাড়িকে দিয়ে ইন্টারভিউ দেওয়া হচ্ছে। সেই ইন্টারভিউতে প্রথম বলছে এখানে সব পাহাড়িদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট জ্বালিয়েছে। তারপর সে অন্যদিকে তাকালো, বোধহয় তার দিকে চোখ গরম করে তাকাইছে, কেউ বুঝাই যায় সব প্রশাসনে কেউ চোখ গরম করছে। সঙ্গে সঙ্গে সে বলছে না না, এখানে দুই একজন বাঙালিরও দোকানপাট জ্বলছে। আপনি যদি ধমকায় একজনকে থেকে মুখ ব্যান করে, কিন্তু বুঝে যায় ইন্টারভিউর মধ্যেই দেখা যাচ্ছে যে লোকটা একটু বিচলিত হয়ে তার বলতেছে যে বাঙালিদেরও ইয়ে। কিন্তু সব তো আপনি যা আসছে ছবি, ইন্টারন্যাশনালি যে ছবিগুলি প্রচার হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে, কিন্তু আপনি কোথাও আপনার প্রচারের বাইরে নেই। আপনি যতই নিজে সবাই গান যে আমরা কিছু করি না, আমরা কিছু করি না, কিন্তু ওখানে কিন্তু বলাই হচ্ছে আর্মিগুলি ঘুরেছে। আমি আপনাকে যদি ইন্টারন্যাশনাল পত্রিকার, আমি কোট করতে পারবো না কারণ আমি এটা পুরোটা লিখি নাই, কিন্তু ইন্টারন্যাশনাল পত্রিকার মধ্যেই আসছে যে সেপ্টেম্বর 2025 সিংনালা এরিয়া খাগড়াছড়ি, হ্যাঁ, তারা বলছে 8th গ্রেডের একটা স্টুডেন্টকে নিয়ে এই ঘটনাটা ঘটে এবং আর্মির গুলিতে এই মানুষগুলি মারা গেছে। তারা বলছে যে ইউপিডিএফ এর ওর নাম দেয়, ইউপিডিএফ এর বিভিন্ন গ্রুপ এবং পিসিবি নেতা উখায়ন চাক, তার আহ্বানে এটা ঘটছে, মানে এই অবরোধটা ঘটছে। তারা কিন্তু নিরপেক্ষভাবে, কিন্তু যখন কিলিং এর কথাটা বলছে আর্মির গুলিতে মরছে। কিন্তু আমাদের দেশে কি বলা হচ্ছে যে সন্ত্রাসীরা গুলি করেছে, এখানে পাহাড়ি মারা গেছে। তাহলে ভাই বাঙাল মরলো না কেন? আমি বলছি না বাঙাল মরতে হবে, প্রমাণ করতে হবে মরে যে আমরা মারামারিতে ছিলাম না, এটা প্রমাণ করতে হবে না। তারা যদি গুলি করে তারা তো আমাদের উপর গুলি করার কথা, আমাদের উপর গুলি করার কথা। ধরেন তারা ইনডিসক্রিমিনেট গুলি করছে, সেনাবাহিনীর কথাই বিশ্বাস করে নির্বিচার গুলি করেছে। তো নির্বিচার গুলির সময় কি বাঙালি একটাও আহত হবে না? ওনারা দাবি করতেছেন যে আর্মির 13 জন, মেজর সহ 13 জন আহত হয়েছে, কিন্তু একবার বলেন গুলিতে আহত হচ্ছে। তারা আহত হয়েছেন দৌড়াদৌড়ি মারামারি করতে করতে। তার যদি গুলি খেয়ে আহত হতেন তাহলে এটা বলা যেত যে না, সন্ত্রাসীরা গুলি করে আর্মিকে আহত করছে। সেটা তো বলছেন আর্মির প্রেসিডেন্ট। আপনি বুঝতে পারেন যে এটা এমন একটা আমরা কমপ্লেক্স সিচুয়েশন, যে কমপ্লেক্স সিচুয়েশনটা কিন্তু ঠিক এখন আপনার হিস্ট্রিতে যেতে হবে কেন এই কমপ্লেক্স সিচুয়েশনটা হয়। আপনি যদি ধরেন আপনি 1971-এ যেখানে ডেমোগ্রাফিক ইয়ে ছিল 90-10, মানে 90% হলো পাহাড়ি, 10% বাঙালি। মানে এরা ব্রিটিশ আমল থেকে ওখানে কোনো না কোনোভাবে ওই যে বিভিন্ন এলাকায় মাছ ধরা এই সব জড়িত ছিল, মেইনলি 10% ছিল 71-এ। 2000-এ এসে সেটা কি করে 50-50 হয়ে গেল। আপনি খালি এই জায়গায় আসেন, আপনি আপনার বাড়িতে আপনি সংখ্যালঘু হয়ে গেছেন, আপনার ঘরে সে আপনার বাসায় মানুষজন আসলো, মেহমান এত আসলো যে আপনি সংখ্যালঘু হয়ে গেলেন, আপনার উপরে ডোমিনেট করছে। সেটা তো বাংলাদেশের অংশ, তাহলে কি সেখানে বাঙালিরা থাকতে পারবে না বা থাকা উচিত না? বাঙালিরা থাকতে পারবে না আমি বলছি না, বাঙালিরা অবশ্যই থাকতে পারবে, কিন্তু সেখানকার তারা ব্রিটিশ আমল থেকে যে রুলটা চালু আছে, আপনি সেটাকে ভেঙে ফেলছেন। কেমনি? ব্রিটিশ আমল থেকে একটা রুল চালু আছে, ওখানে কিন্তু জমি জমা কারো নামে নাই, কিন্তু ওরা ওদের মতো করে ওরা এখান থেকে যায় ওখানে চলে, এরকম একটা প্রচলিত নিয়মের মধ্যে দিয়ে জমি জমা নিয়ে হলো। জিয়াউর রহমান 77-এর দিকে এসে বেজজালান মঞ্জুরের মাধ্যমে ওখানে একটা স্যাটেলাইট চালু করে, ওখানে উনি জমি বরাদ্দ দেওয়া শুরু করেন। এই জমি বাঙালিদের হাতে যায়। পাহাড়িটা কিন্তু নিজেদের নামে কিছু নাই, কিন্তু তাদের ওই যে তাদের যে নেতারা ওইগুলো দেখাশোনা করে, তারা যে যেখানে পারে জুম চাষ করে, এখানে আজকে এই বছর এখানে করলো, আরেক বছর ওখানে করলো, কিন্তু ওরকম না, ওরা ওই এলাকার মধ্যে থাকে, ওই এলাকায় তাদের মনে করে। তারা যে লিখিত পড়িত কিন্তু কিছু তা করতেছে না, কিন্তু এখন সেগুলো হচ্ছে, এখন তারা জোতে মালিক হয়েছে, মালিক হয়েছে। কিন্তু আপনি কি করেছেন, যদি আপনি বাংলাদেশের অবস্থাপন্ন মানুষগুলো যে আজকে যারা যাচ্ছে সাজেক টাজেক যায় গড়ে তুলতেছে বাঙালিরা, সেই সময় যদি আপনি অবস্থাপন্ন কিছু মানুষকে নিয়ে যেতে পারতেন, কালচারালি মানে কি বলে এনলাইটেন মানুষদের আপনি নিতে পারতেন, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতেন। কিন্তু আপনি কি করেছেন, আপনি হাতিয়া, কক্সবাজার, চিটাগং, তারপরে সন্দ্বীপ, তারপরে বিভিন্ন চিটাগং এবং নোয়াখালী, ইভেন পটুয়াখালী, এইসব জায়গার সব ভূমিহীনকে আপনি ওখানে নিয়ে গেছেন।
আজকে যারা মাতবরি করে যে আমি রাঙ্গামাটির ছেলে, তুমি বাবা ভূমিহীনের ছেলে, তুমি মাস্তানি করা উচিত না, তুমি ওখানে ভূমিপুত্র না, তুমি স্যাটেলার। সবচেয়ে শব্দ তোমাকে, তুমি নিজেকে স্যাটেলার বলো। আজকে ডাকসুতে যে দুইটা জিতছে, এরা কিন্তু ভাবখানা এমন, রাঙ্গামাটি তাদের এলাকা, রাঙ্গামাটি বা খাগড়াছড়ি কোথায় যেন দুইটারই বাড়ি বিপিজিএস, কিন্তু ওদের দাদা যে ভূমিহীন ছিল, এটা তো স্বীকার নেই। আপনি যারা ভূমির মালিক ছিল তাদের কাছে ভূমি কেড়ে নিয়ে ভূমিহীনের কাছে দিছে, আবার এট দ্য সেম টাইম ওই ভূমিহীনরা কিন্তু মানে না, ধনী না, ওরা নিরীহ টাইপের গরিব মানুষ। এখন আপনি গরিবে মারামারি লাগাই দিয়েছেন। এর ফলে কি হয়েছে, জিয়াউর রহমান যে কাজটা করেছে, বাঙালি ভূমিহীন গরিব মানুষগুলোকে নিয়ে ওখানে সেটেল করে দিছে। আর ওরা দেখছে যে আরে ভাই, আমার জমি আগে আমি এখানে চাষ করতাম, সেই জায়গায় এখন ঘেরাও দিয়ে ওরা মালিক হয়ে গেছে। এই মারামারি নেই। কাদের মধ্যে মারামারি হলো? কোনো ধনীর সাথে কিন্তু মারামারি না, চাকমা রাজার সাথে কিন্তু মারামারি হয় নাই, ত্রিপুরা রাজার সাথে মারামারি হয় নাই, মারমা রাজার সাথেও মারামারি। কার সাথে মারামারি কার সাথে হয়েছে? ওই নিরীহ মানুষগুলো যেগুলো গরিব, যেগুলো জুম চাষ করে খায়, সাবান প্রতি বছর যখন তার চাষ তখন করে, সেই লোকগুলির সাথে বাঙালি সেটেলারদের, যারা আগে জমির মালিক ছিল, তারা যখন জমির মালিক হয়ে গেছে, তারা যার ধরেন 1 ছটাক জমি ছিল না, নোয়াখালীর ভাষায় যদি আপনি বলেন, যারা সাইফুল ভাই একটু জাস্ট এই যে এই মারমা উনি বলেছেন কতটা খাগড়াছড়ি দিঘিনালায় মোট 7 জন নিহত হয়েছে, স্যাটেলার প্লাস সেনাবাহিনীর হামলায় কয়েকজন আহত হয়েছে। আচ্ছা যাক, বুঝি বলেন। তো আপনি দরিদ্র মানুষ এবং দরিদ্র মানুষের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। কোন দরিদ্র? যে দরিদ্র এর আগের 1 ছটাক জমির মালিক ছিল না, ভূমিহীন, সে এসে হঠাৎ করে 1 একর জমির মালিক, 5 একর জমির মালিক, 50 একর জমির মালিক। মানে আপনি যাকে যাবেন রাবার চাষের জন্য আপনি 50 একর 100 একর দিয়ে দিয়েছেন, তাতে হলোটা কি? তাতে আপনি নিরীহ এবং গরিব মানুষগুলিকে আপনি ছাপাইছেন। সে আগে বিচরণ ক্ষেত্র ছিল। আপনি যদি আমেরিকান হিস্ট্রি দেন, যে পুরাটাই হলো বাফলো ল্যান্ড, সেটাকে বাফলোগুলো পড়ায় যখন আমেরিকানরা দখল করছে, স্বাভাবিকভাবে রেড ইন্ডিয়ানরা খেপছে। সেই এখানে ভাই, তারা ঘুরে বেড়াইতো, খাইতো দাইতো, তারা তাদের জায়গাতে চাষবাস করতো। সেখানে যে আপনি ভূমির মালিক করে দিয়েছেন, যেখানে ওরাই ভূমির মালিক না। আপনি এই কারণে 2000-এর যে ডেমোগ্রাফিক সিচুয়েশন, তাতে 50-50। আর এখন আজকে 2000-এর পরে আরো 15 বছর গেছে না, 25 বছর গেছে, তাই না? সেই 25 বছর ওরা সংখ্যালঘু হয়ে গেছে না? ক্ষোভ কি আরো বাড়ে না? এখন আপনি 50-50 বলে ফেলছেন তো, আমি তো আচ্ছা, তারা তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ভূমি নিয়ে তারা আইসোলেটেড থাকতে চায়, তাদের ভাষা সেই অনুযায়ী থাকে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু এইভাবে রেখেছে, কাউকে ডিস্টার্ব করে না কেউ কাউকে। সো তাদের ভাষা সংস্কৃতি যখন আহত হচ্ছে, তাদের ভূমি যখন দখল হচ্ছে, তখন তো এই ভূমিটা হলো মেইন ভাই। সে তার নামে লেখা আছে কিনা, সে তো মনে করে ভাই আমি আজকে এখানে চাষ করি, কালকে ওখানে চাষ করি, সব আমার। কিন্তু তার হয়তো আপনি কি করতেছেন, ওই জায়গাগুলোকে আপনি আরেকজনকে বরাদ্দ দিয়ে দিচ্ছেন। বরাদ্দ দেওয়ার ফলে কি হলো, যে বরাদ্দটা পেয়েছে সে জীবনে 1 ছটাক জমির মালিক ছিল না, সে অল অফ এ সাডেন 1 একর জমির মালিক হয়তো সে নিজেকে জমিদার মনে করছে। সে তো ওই পাহাড়িদেরকে পাত্তাই দেয় না, মনে করছে সারা পাহাড়িদের পিটাই। এই তখন থেকে পিটানো শুরু, এই পিটেই আপনি তাদেরকে বিক্ষুব্ধ করছেন। মানে আপনি হঠাৎ ধনী হলে যা হয় না আমাদের ক্যারেক্টারের মধ্যে, ওই ভূমিহীনরা তো যায় ওখানে 1 একর 5 একরের জমির মালিক হয়ে গেছে। তাতে হচ্ছে নাকি তাদের মধ্যে একটা তৈরি হয়েছে, ভাই আমরা তো জমির মালিক, আমি আগে ছিল না 1 ছটাক। এখন ওই লোকরা তো দেখছে আরে বাবা আমার এলাকাতে এসে আমার উপর মাত ধরি, এই মারামারিটা দিল। আমি কোনো মানে তাত্ত্বিক আলোচনা করছি, এটা হলো সিম্পল ইকুয়েশন অফ হিউম্যান কাইন্ড। আমি এই খাগড়াছড়িতে একটা এলাকায় গেছিলাম, আমার এক বন্ধুর মাধ্যমে, তার বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম অনেক আগে, সেই 90-এর দিকে। আমি ওই বাড়িতে যাওয়ার পরে তার দাদি, গ্র্যান্ডমাদার, তো দাদি এর সাথে আড্ডা মারতে মারতে খুব খাতির হইল আর কি। ওরা কিন্তু খুব নরম টাইপের মানুষ। আর ওখানে কি বলে দোচোয়ানি বানাচ্ছে, ওদের প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু দোচোয়ানি বানাচ্ছে। তো আমি ওখানে আড্ডা মারতে মারতে বললাম যে একটু গরম একটু দিয়া, আমার বললো যে টেস্ট করে দেওয়া। আমি দেখতেছি, আমার কাছে অত ভালো লাগে না। তারপর আড্ডা মারতেছে, আমার বলছে তুমি এখানে কেন, বাঙালি তুমি কেন এখানে আসছো? আমি আসছি তোমাদের দেখার জন্য। তাহলে দেখে যাও। আমি এই বৃদ্ধা, মানে তার অশিক্ষিত কিনা আমি জানি না, বৃদ্ধা, সে আমার বলে চলো আমার সাথে হাঁটো। সে তাদের ঘর তো ছোট ছোট ঘর, পেছনে নিয়ে গেল, নিয়ে ওদিকে তাকায় বলো যে কিছু দেখো। আমি সে না, ওদের ইয়াতে এক্সটেন্ডেবল না, কেন? ওইখানে আগে সব গাছ ছিল, সব কেটে নিয়ে গেছে। তাদের গাছ আপনি কেটে নিয়ে গেছে। আমাকে দেখাচ্ছে, পরে অনেকটু হাইটে নিয়ে যায়, একটা গুড়ি দেখালো, ভাই এরকম জাস্ট গাছটা এরকম মোটা হবে, এরকম গুড়ি, একটার পর একটা গুড়ি সব কেটে নিয়ে গেছে। সে বললো যে আমি এই গাছগুলোতে চড়ে বড় হয়েছি, আমরা গাছের মধ্যে বেশি মানে গাছের মধ্যে চলার, ওরা মানে কখনো কখনো ভয় বানায় থাকে। সো আমার গাছগুলি কেটে নিয়ে গেছে, মানে আমার প্রাণ কেটে নিয়ে গেছে। আপনি বলেন তার উপর আপনি কি করেছেন?
দ্য হোল খাগড়াছড়ি আপনি একদম ওই যে যেন দুষ্কৃতকারী চলতে না পারে এই জন্য আর্মি হোল খাগড়াছড়ি ক্লিন করে দিচ্ছে। আপনি ত্রিপুরাতে যদি যান, আগরতলাতে যদি যান, আপনি ত্রিপুরাতে গেলে আপনি দেখতে পাবেন ওই গাছ, সেম গাছগুলো কিন্তু ত্রিপুরাতে আছে, বিশাল বিশাল। আপনার আমাদের দেশে বলে না কড়ই কাঠ না কি যেন বলে, কড়ই গাছ, এত মোটামোটা, ওগুলো কিন্তু সব আছে কিন্তু ইন্ডিয়ান সাইডে। আর আপনার সাইডে সব এটা ছাপা করছে কেন? এটা হলো জিয়াউর রহমানের তখনকার ফর্মুলা। আপনার মনে আছে জিয়াউর রহমানের এই ফর্মুলা, যে মানিক মিয়া অ্যাভিনিউতে সকল গাছ কেটে ফেললো এবং আমাদের শামসুর রহমান লিখলেন কবিতাদের হত্যা করা হচ্ছে, মনে আছে? কবিতা লিখেছিল শামসুর রহমান, মানিক মিয়া অ্যাভিনিউ ছাপা করে দিল কেন? কারণ ওখানে ওনারা ইয়ে করবে, কি বলে, রানায় বানাবেন, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন। তখনকার স্লোগান এগুলো। আমরা তখন ধরুন কলেজ শেষ করছি বা কলেজে উঠছি। তারপরে আপনার ফার্ম গেট 2, মানে আপনি মানিক মিয়া অ্যাভিনিউ হয় ফার্ম গেট হয়ে আপনি যে শাহবাগ দিয়ে আপনি যদি প্রেস ক্লাব পর্যন্ত যান, বিশাল বিশাল গাছ আপনি দেখছেন কিনা জানি না, ফার্ম গেটে বিশাল গাছ ছিল জিয়াউর রহমানের ওই সময়টা। আমরা তখন ইন্টারমিডিয়েটে মাত্র উঠলাম হয়তো, এরকম সকল গাছ কেটে দেওয়া হলো কেন? কারণ ওই গাছের উপর থেকে জিয়াউর রহমানকে গুলি করতে পারে। বিশ্বাস করেন, এটা প্রচলিত কথা ছিল। সব গাছ ছাপা করে দিচ্ছে। আপনি ফার্ম গেটে যেই বিশাল বিশাল গাছ ছিল, যে কয়েকটা কিন্তু এখনো আছে, ওই যে ধরেন ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে কিছু আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে কিছু, ঢাকা ইউনিভার্সিটি না, এখানেও কয়েকটা আছে। ওই যে ইয়েটা আছে না, পুলিশ স্টপটা আছে না ফার্ম গেটের, পুলিশ ক্যাম্প, ওই রোডটাতে ওই যে কৃষি আছে না, কৃষি ভবন টবন, ওখান দিয়ে ওই রাস্তাটা কিন্তু কয়েকটা গাছ আছে। খামার বাড়ি ওই এলাকায় কিছু গাছ। আর ফার্ম গেটের মেইন যে ফার্ম গেট টু মানিক মিয়া অ্যাভিনিউ যাওয়ার পথে ফার্ম গেটের বাস স্ট্যান্ডের ওখানে 2-3টা গাছ আছে। এই গাছগুলি ছিল পুরা রাস্তা। কাটা হলো কেন? কাটা হলো জিয়াউর রহমান যেতে আসতে গুলি করবে। এখন এই কারণ দেখা যায়, আপনি খাগড়াছড়ি ছাপা করছেন, আপনি তোর বুকে হাত দিচ্ছেন। কুকি চীন নামে একটা সংগঠন আছে, যারা পুরো ভারত, মায়ানমার এবং এটা একটা বিশাল ইয়ে আর কি। ওদের কালচার, চায়না, মায়ানমারের চীন অংশ, তারপর মিজোরামের একটা জায়গা, এরকম বিভিন্ন জায়গা মিলে বাংলাদেশের হিল ট্র্যাক্স নিয়ে ওরা কিন্তু একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে। এরা কিন্তু বাংলাদেশে কিন্তু সবসময় অ্যাক্টিভ ছিল। এখানে সেনাবাহিনী এটা লুকাচ্ছে। কুকি চীন যেটা কুকি চীন করতেছে, এটা কিন্তু ফরেন ফান্ডেড, নো ডাউট অফ ইট। এবং এটাতে শুধুমাত্র ইন্ডিয়া এটা ফান্ড করতেছে তা না, এটাতে আমেরিকারও ইন্ধন আছে, যেটা শেখ হাসিনা বলছিল খ্রিস্টান রাষ্ট্র। খেয়াল করে দেখেন। তারপরে এখানে ইউএস ফান্ড আছে, চায়নার ফান্ড আছে। আমি একদম অর্গানাইজেশন দিয়ে বলে দিতে পারবো, বাট ইট টেক্স টাইম। এবং এটা না, আমি বলতে পারবো যে কোন অর্গানাইজেশনটা কত টাকা করে দেয়। এখানে কতগুলি অর্গানাইজেশন জড়িত আছে এই এরিয়াটাকে আনসারেল করার জন্য। তো সেই হিসাবে কিন্তু ওনার কথা, উনি হয়তো ভারতের কথা বলতেছেন, কিন্তু শুধু ভারত না, এখানে প্লেয়ার ভারত, চায়না এবং যুক্তরাষ্ট্র, পুরো পশ্চিমারা এখানে প্লেয়ার। সেটা শেখ হাসিনা একবার বলছে, মনে আছে, যে খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায়। হ্যাঁ, এই খ্রিস্টান রাষ্ট্রের কিন্তু আরেকটা গ্রুপ আছে এখানে কাজ করছে, সেটা হলো আরাকান আর্মি। আরাকান আর্মির যে মূল পলিটিক্যাল উইং, এরাও কিন্তু খ্রিস্টান রাষ্ট্র। কারণ তারা তাদের খ্রিস্টান রাষ্ট্রের কথা বলে না, ওরা বলে একদম ওদের ম্যানিফেস্টোর মধ্যে যে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র গঠন করা হবে, যেটা হলো তারা ছোট থেকে শুরু করবে, পরবর্তীতে সব জায়গাগুলো নেবে। এতে তাদের এই চীন এলাকাতে, যে মায়ানমারের চীন এলাকায় একটা গ্রুপ আছে যারা এই আরাকান আর্মির কিন্তু পার্টনার, এই কুকি চীনের সাথে তাদের তার মানে কুকি চীন সেই কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করছে। বাস্তবায়ন কটটুক করবে আমি জানি না, তবে ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে জড়িত। সেইটা হয়তো আমাদের উপদেষ্টা সাহেব মুখ ফসকায় ভারতের নাম বলে ফেলছে। এখন ভারত তো আপনি তো এটা, আপনি ভারতের সাথে প্রত্যেকদিন ভারতের দিল্লি দখল করবেন, 4 দিনে 24 ঘন্টায় কেলকাটা দখল করবেন, ভারত আপনাকে কিছু করবে না। এটা তো ভারতের রাজনৈতিক যে বডি আছে, যে সরকার আছে, এরা না চাইলে আপনি কি ভারতের আর্মি, ভারতের ওরা কি তাদের এজেন্ডা নিয়ে কাজ করে না? রিজনাল এজেন্ডা নিয়ে কাজ করছে না? তারা কি ছেড়ে দেবে? আপনি বলতে থাকবেন, আপনার উপদেষ্টা গভীর রাতে লিখবে আমাদের দেশ হলো ওই যে ইয়া পর্যন্ত, অমুক জায়গা পর্যন্ত, পুরা ম্যাপ আইকা দিবেন, এটা হলো বাংলাদেশ। তারা কি আপনারা বসে থাকবে? সো এইগুলা হুজুগে কথাবার্তা, বাট তারা কিছু লুকোচ্ছে। কারণ এখানে বোধ হয় কুকি চীন ওই গ্রুপগুলো, মানে প্রায় 10-15টা গ্রুপ এক হয়ে কিন্তু ওই এলাকাটা, আপনি নিশ্চয়ই মনে আছে ত্রিপুরা রাজা কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামকে, পুরো এলাকাটাকে স্বাধীন করে, ত্রিপুরাদের জন্য স্বাধীন করে দেওয়ার কথা হচ্ছে। এটা কিন্তু একটা গ্রুপ মাত্র, অনেক গ্রুপ কিন্তু এখানে কাজ করতেছে। সো উনি হয়তো ওর রেফারেন্সে বলছেন যে ভারত এখানে, কারণ উনি তো ভারত থেকেই, এটাই হলো